নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইটের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্রথমে একটা কোয়েশ্চেন করছি। কোয়েশ্চেনটা যদি কারোর কাছে অ্যান্সার থাকে তাহলে যদি আমাকে একটু কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে পাঠান তাহলে খুব সুবিধা হয় জিনিসটা বুঝতে। অ্যাকচুয়ালি আমার মাথায় আসছে না। তো যাই হোক, হঠাৎ 3-4 দিন ধরেই ওই সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে যদি ঢুকি তাহলে সেখানে একটা রিল বা শর্ট যেটাই বলি না কেন সেটা ফ্রিকোয়েন্টলি আসছে। ইউটিউবেও আসছে, ইনস্টাগ্রামেও আসছে, ফেসবুকেও আসছে, ইভেন গুগলে ঢুকলেও আসছে। যাই হোক, সেটা হচ্ছে রিলটা হচ্ছে মরুভূমিতে খুব গরমের মধ্যে একটি সাপটি খুব তৃষ্ণার্ত, বোঝাই যাচ্ছে সে প্রায় নেতিয়ে পড়েছে। তো সেই তৃষ্ণার্ত সাপটা প্রায় মরমর অবস্থা। তো সেই অবস্থাতে একটি মানুষ যাচ্ছিল সেখান থেকে, সেই যাতায়াতের সময় বা সেই জার্নিতে সেই সাপটিকে সে দেখে যে সেই সাপটি প্রচণ্ড পরিশ্রান্ত এবং প্রায় মরমর অবস্থা। তো বোধহয় জল পিপাসা পেয়েছে বা জলের অভাবে সে হয়তো প্রায় মারা যেতে বসেছে, এরকম ভেবে লোকটির কাছে জল ছিল। তো একটা বটল থেকে বটলটা বার করলো, বার করে সে সাপটাকে জল খাওয়ালো। তো যতক্ষণ সাপটা জল তেষ্টা পেয়েছিল ততক্ষণ সে সাপটা জলটা খেলো। খেয়ে যখন জল তেষ্টাটা মিটে গেল তখন দেখা গেল যে ওই রিলটাতে বা শর্টে দেখাচ্ছে যে মুহূর্তে সাপের তৃষ্ণাটা মিটে গেল, সাপটা হঠাৎ করেই অল অফ এ সাডেন, এবার সাপটা যে জলটা খেয়ে যে তার তৃষ্ণা মিটলো সেটা দেখে ওই যে লোকটি ওকে জল খাওয়ালো সাপটিকে, সেই লোকটা বোধহয় মনে মনে খুশি হয়েছিল। সে একটু রিল্যাক্স ফিল করলো, বা সে সাপ যেহেতু কাজেই যতটা অ্যালার্ট ছিল সেই অ্যালার্টনেসটা একটুখানি কমিয়ে দিল। তার মনে একটা মানসিক শান্তি বা পরিতৃপ্তি এলো যে আমি একটা প্রাণীকে জল খাওয়ালাম, জল খাইয়ে তাকে আবার জীবন দিলাম বা জীবন পেতে সাহায্য করলাম, এটা তার মনে একটা মানসিক শান্তি এলো। তো যে মুহূর্তে সে একটু রিল্যাক্সড হলো বা সে জিনিসটাকে পরিতৃপ্তিটাকে এনজয় করছিল, ঠিক সেই মুহূর্তে দেখা গেল তার অসাবধানতার সুযোগ নিয়ে সাপটি তাকেই ছোবল মারলো, অ্যাটাক করলো এবং ছোবল মারলো। ছোবল মারার ফলে সেই যে মানুষটি সাপটিকে জলটা খাওয়ালো সেই মানুষটা মারা গেল। এবারে আমার মাথায় একটা জিনিস ঢুকছে না, যদি আপনারা কেউ আমাকে একটু বোঝান বা কমেন্ট বক্সে নিজেদের কমেন্টটাকে দিলে, খুব কমেন্টে রিপ্লাই দিলে খুব ভালো লাগবে। দোষটা আসলে কার? যে সাপটা জল খেলো সেই সাপটার দোষ, না যে মানুষটা সাপটাকে জল খাওয়ালো তার দোষ? সাপটা জল খেলো, তৃষ্ণা মিটলো, যে মুহূর্তে তৃষ্ণা মিটলো অসাবধানতার সুযোগ নিয়ে সে যে জল খাওয়ালো, যে মানুষটা থেকে জল খাওয়ালো তাকে ছোবল মারলো। তো ছোবল মারার ফলে মানুষটাই মারা গেল। তো যার প্রায় জীবন শেষ হয়ে যেতে বসেছিল সে এবার বেঁচে গেল, যে তার জীবন দিতে বা জীবন ফিরিয়ে নিতে বা তাকে একটু ভালো রাখতে হেল্প করলো। হ্যাঁ, আমি ধরে নিলাম সবটাই উপরওয়ালার আশীর্বাদ বা উপরওয়ালার ইনস্ট্রাকশনই হলো, আমি ধরে নিলাম। কিন্তু দেখা গেল যার জন্য সে করলো সেই সাপটি আলটিমেটলি মানুষটাকে ছোবল দিল বা ছোবল মারলো, যার ফলে মানুষটা মারা গেল। তো আমাকে একটু বোঝাবেন দোষটা কার? যে সাপটা জল খেলো সেই সাপটার দোষ যে জল খেয়ে ছোবল মারলো? এটা কি করা উচিত বা উচিত না? সাপের কি সেই বোধ বুদ্ধি আছে? নাকি মানুষ যে একটা সর্বশ্রেষ্ঠ জীব, যাকে মগজ দেওয়া হয়েছে বা উপরওয়ালা বা সৃষ্টিকর্তা তাকে মস্তিষ্ক দিয়েছে, তার মধ্যে বোধ বুদ্ধি, ধারণা, ফিলিংস, ভালোবাসা এত কিছু দিয়েছে, সেই মানুষটার দোষ যে মানুষটা তাকে বাঁচাবে বলে বা তাকে একটু ভালো রাখবে বলে সে সেই গরমের মধ্যে থেকে জলের বোতল বার করে জল খাওয়ালো, কিন্তু আলটিমেটলি সে ছোবলটা পেলো যার ফলে সেই মারা গেল। তো দোষটা কার, সাপটার না মানুষটার? যাই হোক, এবারে আজকের টপিকে আসি। সেটা হচ্ছে এই গঙ্গা জল চুক্তি নিয়ে অনেকগুলো ঘটনা পরম্পরা ঘটে চলেছে, এবং যার ফলে গঙ্গা জল চুক্তিটা আদৌ কীরকমভাবে হবে কিনা, কবের মধ্যে হবে, এটা নিয়ে একটা ধোঁয়াশা রয়ে গেছে। তো যাই হোক, অ্যাকচুয়ালি যদি দেখি সেটা হচ্ছে 1996 সালে এইচ.ডি. দেবেগৌড়া তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী, তার সঙ্গে শেখ হাসিনা ম্যাডাম যিনি আছেন, অর্থাৎ তৎকালীন বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, সেই শেখ হাসিনা ম্যাডামের সঙ্গে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার মিস্টার এইচ.ডি. দেবেগৌড়ার একটা চুক্তি হয়। দ্যাট মিনস ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের একটা 30 বছরের চুক্তি হয়, যেটা 1996 সালে হয়েছিল। এবং সেই অনুযায়ী গঙ্গা জল চুক্তিটার ভিতরে আমি আর ঢুকছি না, কী কী ছিল, জলের কীভাবে বন্টন হবে, আমি ওই নিটিগ্রিটিজের মধ্যে ঢুকছি না, তাহলে আননেসেসারি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। হাউএভার, এই যে চুক্তিটা 30 বছরের জন্য যে চুক্তিটা হয়েছিল সেটাই 2026 সালের ডিসেম্বরে গিয়ে শেষ হতে বসেছে। এবার ঠিক শেষ হওয়ার আগে এটা রিনিউয়াল নিয়ে দুপক্ষই ইন্টারেস্টেড, অবশ্যই বাংলাদেশও ইন্টারেস্টেড এবং অবশ্যই ইন্ডিয়াও ইন্টারেস্টেড। ইন্ডিয়ার এরকম কোনো মানসিকতা নেই যে জল চুক্তিতে জল দেওয়া হবে না, বা সেটা কোনো জাস্টিফিকেশন একটা নয়, সেটা জাস্টিফাইড কোনো রিজনও নয়, এবং সেটা করা উচিত না, এটা আমার ব্যক্তিগত মত। হাউএভার, এই চুক্তিটা রূপায়ণের আগে দেখা যাচ্ছে এখন বিভিন্ন রকমের, আমি বলছি না যে কেউ কাউকে থ্রেট দিচ্ছে, বাট একটা প্রচ্ছন্ন একটা ওয়ার্নিং আসছে যে এই চুক্তিটা যদি ঠিকভাবে বাংলাদেশ যেরকমভাবে চাইছে সেই অনুযায়ী যদি না হয়, তাহলে সেক্ষেত্রে ভারত আর বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্কে কিন্তু একটা
ডেন্ট আসবে বা আঘাত আসবে বা সম্পর্কটা যেরকমভাবে স্মুথ থাকার কথা সেই রকম স্মুথ নাও থাকতে পারে। এবার আপনারা বলতেই পারেন কে বলছে এটা, এটা আমি কারোর নাম নিচ্ছি না, কিন্তু বাংলাদেশের বেশ যথেষ্ট রেসপন্সিবিলিটিওয়ালা কোনো একজন প্রধানমন্ত্রী মানে মানে মিনিস্ট্রির দপ্তর থেকে কোনো একজন মিনিস্টার বা কোনো প্রপার রেসপন্সিবিলিটি বা ক্যাপাসিটি আছে এইরকম ধরনের প্রোফাইল থেকে কিছু লিডারশিপের কিছু মানুষজন তাদের কোনো বক্তব্য আছে, সেই বক্তব্যতে যেটা বলা হয়েছে সেইটার ক্রাক্স যেটা বা নিট যথার্থ যেটা মানে তার মধ্যে ভিতরের মিনিং যদি বলি, তাহলে সেই মিনিংটা এরকমভাবে দাঁড়াচ্ছে যে ভাই বাংলাদেশ ঠিক যেরকমভাবে চুক্তিটাকে হতে চাইছে এইবার পরের বারের ক্ষেত্রে অর্থাৎ রিনিউয়ালের ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি সেই রকমভাবে না হয় তাহলে কিন্তু বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কিন্তু আগের মতন থাকবে না, বা হয়তো সেখানে ডেন্ট আসতে পারে বা সম্পর্কটার নতুন একটা রূপ আসতে পারে। এবার সেটা রিজন কি, সেটা কি খানিকটা ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানকে দেখে খানিকটা কি ভয় পাচ্ছে? তার কারণ হচ্ছে এতদিন পর্যন্ত যে কোনো ধরনের টেরোরিস্ট একটা অ্যাটাক হয়ে থাকুক না কেন বা পাকিস্তান যা কিছুই করে থাকুক না কেন ভারতের সঙ্গে, ভারতবর্ষ কিন্তু কোনোদিন সিন্ধু জল চুক্তিকে হোল্ডে রাখেনি বা সেই জল দেওয়া নেওয়ার ক্ষেত্রে কোনো ডিসিশন নেয়নি। বাট এই প্রথম হলো যে গত বছরের পেহেলগাম টেরোরিস্ট অ্যাটাকের পরে যেখানে নিরাপরাধ নিরীহ 26 জন ট্যুরিস্ট মারা গেলেন এবং তারপরে প্রথমবার দেখা গেল ভারতবর্ষ বলল যে ব্লাড আর জল দুটো একসঙ্গে বইতে পারে না। তো যার ফলে খুন আর পানি কভি ভি এক সাথ নেই বহ সকতা, এটা আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার বলেছিলেন, যার ফলে দেখা গেল যে ভারতবর্ষই প্রথম সিন্ধু জল চুক্তি রদ করলো বা স্থগিত করলো। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু প্র্যাকটিক্যাল যদি দেখি, আপনারা অনেকে অনেক কিছু বলতে পারেন, গতবারের একটা ভিডিওতে অনেকে কমেন্ট বক্সে আমাকে অনেক কিছু কমেন্ট করেছিলেন, কমেন্ট করার আগে ভাববেন, নিজেরা একটু সার্চ করবেন, করে তারপরে দেখবেন যে অ্যাকচুয়াল রিয়ালিটিতে কী অবস্থা। একজন বলেছিলেন যে পারমাণবিক বোমাতে বোধহয় বেশি ক্ষতি হয়, নলেজ সীমিত থাকলে এই ধরনের রিপ্লাইগুলো দেওয়া যায়, তার কারণ হচ্ছে সেটার যা লিমিটেশন। আর পরবর্তীকালে একটা জল চুক্তিকে যদি আটকে দেওয়া হয় তাহলে দেখবেন 5, 7, 10 বছর পরে ডাউন দ্য লাইন একটা দেশের ইকোনমিটা কিভাবে ড্রাস্টিক্যালি শেষ হয়ে যায়। এটা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু এটার মিনিংটা বুঝতে পারবেন যে সিন্ধু নদীর জল অ্যাকচুয়ালি পাকিস্তানকে কতটা বা কিভাবে ক্ষতি করছে। যদি তা না হতো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে পাকিস্তান সমস্ত জায়গায় মরা কান্না কাঁদতো না, বা এই চুক্তিটা সিন্ধু জল চুক্তি যে ভারত রদ করে রেখেছে বা স্থগিত রেখেছে সেইটার জন্য ইভেন ইউকেতে গিয়ে কোনো বিশেষ অর্গানাইজেশনকে দিয়ে এটার এগেনস্টে লেখালেখি করানোর কোনো তাদের চেষ্টা থাকতো না। যাই হোক, এবারে দেখা যাচ্ছে যে ভেরি রিসেন্টলি 13ই মেতে হঠাৎ করে বর্তমান তারেক রহমানের সরকার মানে বিএনপি সরকার, বাংলাদেশের এক্সিস্টিং যিনি সরকারে আছেন সেই সরকার হঠাৎ করে ডিক্লেয়ার করলেন যে বাংলাদেশ 34,500 কোটি টাকা, মানে একটা যথেষ্ট বড় অ্যামাউন্ট, 34,500 কোটি টাকা খরচা করে একটা বিশাল পদ্মা ব্যারেজ একটা প্রকল্প করবে এবং সেটার অনুমোদন অলরেডি দেওয়া হয়েছে। সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে আন্তর্জাতিক নিয়ম যদি দেখি তাহলে এই ধরনের কোনো হঠাৎ করে ব্যারেজ যদি বানানো হয়, যেটা একটা মেগা প্রজেক্ট, ছোটোখাটো কোনো ড্যাম বা বাঁধ বানানো হচ্ছে তাতে কোনো প্রয়োজন নেই, কিন্তু যেটা মেগা প্রজেক্ট হয় বড়, যার মধ্যে দুটো একটা দেশ বা আশেপাশের আমার যে প্রতিবেশী দেশ আছে তাদের ইকোনমিও হয়তো আমাদের সঙ্গে জড়িত কোনোভাবে আছে, এরকম যদি ঘটনা থাকে বা বাস্তবে তার চিত্রায়ন যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে প্রোটোকল হচ্ছে যে সমস্ত প্রতিবেশী আছে, সে একটাই থাকুক, 3টে প্রতিবেশী থাকুক, যাই হোক না কেন, সেক্ষেত্রে তাদের সঙ্গে একটা আলাপ বা পরামর্শ করার একটা প্রয়োজন আছে। এটা কিন্তু এরকম কোথাও দেখবেন নদীর জল চুক্তিতে না মানে হাতে পায়ে বেড়ি বেঁধে কোনো কিছু লেখা নেই, কিন্তু জিনিসটার ওভারঅল একটা স্ট্রাকচার দেওয়া আছে যে কি প্রোটোকল বা কি ফর্মালিটিসকে মেনশন করা উচিত বা মেনটেন করা উচিত এবং সেইটাকে মাথায় রেখে তবে পরবর্তী স্টেপ নেওয়া উচিত। এটা কিন্তু এরকমভাবেই নদীর জল চুক্তিটা করা আছে, আমার নিজের পড়া আছে বলি আমি আপনাদেরকে বলছি, ইন ডিটেল আমি যাচ্ছি না। কিন্তু এটাতে হলো যেটা সেটা হচ্ছে ভারতবর্ষ কিন্তু এর প্রোটেস্ট করলো এবং ভারতবর্ষ যেটা জানালো সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে কোনো রকম আলাপ আলোচনা না করেই হঠাৎ করে এই একটা মেগা প্রজেক্ট যে করা হবে সেটা ডিক্লেয়ার করে দেওয়া হলো। যাই হোক, রাজবাড়ির পাংশা মানে বাংলাদেশের রাজবাড়ির পাংশায় বর্তমান তারেক রহমানের সরকার এই বাঁধটা তৈরির সিদ্ধান্ত নিয়েছে এবং এটা কিন্তু দিল্লির উপর আগামী দিনে একটা চাপ সৃষ্টি করবে। চাপ অন্য কিছুর জন্য না, এই বাঁধটার ফলে ভারতবর্ষের ইকোনমিতে কোনো ডেন্ট আসবে না বা ভারতবর্ষের ইকোনমির কোনো হেলদোল হবে না। তার কারণ হচ্ছে আমাদের দেশে যেটা গঙ্গা সেটাই কিন্তু বর্ডার ক্রস করে বাংলাদেশের পদ্মা। এবারে ফরাক্কা ব্যারেজের পরে যখন বাংলাদেশ বর্ডার ক্রস করে ওটা গেল, সেই হিসেবে যদি দেখি তাহলে নদীর উজান অর্থাৎ উপরের দিকটায় আমরা বসে আছি অর্থাৎ ভারতবর্ষ বসে আছে, উজানে ভারতবর্ষ রয়েছে আর নিচে ডাউন ট্রেন্ডে রয়েছে হচ্ছে বাংলাদেশ, যার ফলে নদীর জল উপর থেকে নিচে যায়। ফলে আপনি বাঁধ বানান কোনো অসুবিধা নেই, মানে বাংলাদেশ যত খুশি বাঁধ বানান,
কিন্তু যতক্ষণ না উপর থেকে জলের প্রবাহটা বা স্রোতটা আসে ততক্ষণ তো আপনি নিচে বাঁধ বানিয়ে কিছু করতে পারবেন না, কারণ আপনার ফ্লোটা তো দরকার, আপনার কাছে তো জলের প্রবাহটা দরকার। এবারে মেইন কনসার্নটা কোথায়? কনসার্ন হচ্ছে আমার লিন সিজন, যেটাকে বলা হয় লিন সিজন, মানে হচ্ছে যে সময়টায় জেনারেলি জলটা কম থাকে। এবার বর্ষাকালে বাই ডিফল্ট নদীতে জল থাকে বা থাকবে, তার ফলে ভারতবর্ষ জল ছাড়তে বাধ্য এবং সেই জলটা বাংলাদেশও পাবে, এতে কোনো অসুবিধা নেই। কনসার্ন বাংলাদেশের জন্য বা ভারতবর্ষের জন্য কোথায়? সেটা হচ্ছে লিন সিজন। লিন সিজন হচ্ছে 1 জানুয়ারি থেকে নিয়ে 31 মে, এইটা হচ্ছে লিন সিজন। অর্থাৎ এই যে শীতকাল এবং তারপরে যে প্রখর গরমকাল, এই সময় দাঁড়িয়ে নদীর জলটা কম থাকে, ফলে সেই নদীর জল যেহেতু কম থাকে তাহলে তার ডিস্ট্রিবিউশন কিভাবে হবে যাতে আমিও বাঁচবো আপনিও বাঁচবেন, এইটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ বা কনসার্ন। এইখানে কিন্তু আলাপ আলোচনার মধ্যে সব জিনিস হয়ে যায়, কোনো অসুবিধা নেই। এবং আমি আপনাকে বলছি, মানে আপনাদের সবাইকে বলছি, সব শ্রোতাদের একটু ভেবে দেখুন তো, ধরুন আমার আপনার বাড়ির সন্তান, ছেলে মেয়ে যেই হোক না কেন, কোনো একটা জিনিস যখন চায়, দাবি করে কোনো একটা জিনিস, সেটা আমার অ্যাফোর্ডেবল হোক বা নাই হোক, তার অ্যাপ্রোচটা কিন্তু ম্যাটার করে। বাবা আমাকে একটু এটা দেবে প্লিজ, তুমি যদি পসিবল হয় একটু দেবে। একটা হলো এই অ্যাপ্রোচ, আর একটা অ্যাপ্রোচ হলো বাবা এটা যদি না দাও না তাহলে কিন্তু দেখবে আমি কি করি। আর একটা হলো এই অ্যাপ্রোচ। দুটো অ্যাপ্রোচের মধ্যে কোনটা আমার আপনার জন্য শ্রুতিমধুর এবং কোন অ্যাপ্রোচটাতে আমি বেশি ইম্পর্টেন্স দেবো, কোন অ্যাপ্রোচটাকে রাখার জন্য মানে অনার করার জন্য আমার মনটা সায় দেবে বলুন তো? বাবা এইটা আমাকে একটু কিনে দেবে প্লিজ, বা এইটা যদি তোমার জন্য পসিবল হয় আমাকে তোমার সময় মতন একটু দেবে প্লিজ। একটা হলো এইটা। আর একটা হলো বাবা এইটা যদি না দিয়েছো না তাহলে কিন্তু দেখবে আমি কি করি। এটা হলো আর একটা অ্যাপ্রোচ। তাহলে দুটো অ্যাপ্রোচের মধ্যে দেখবেন এমন পার্থক্য হয়ে গেল, জিনিসটা একই জিনিস অ্যাপ্রোচ করলে একই জিনিস চাইলো, কিন্তু পরিবেশটা এবং চাওয়ার ধরনটা এরকম হয়ে গেল যে আপনার একটাতে দেওয়ার ইচ্ছা হলো, আগ বাড়িয়ে আপনার আপনার সীমার বাইরে, আপনার আপনার অ্যাপ্রোচের বাইরে বা আপনার অকাতের বাইরে গিয়ে আপনার দিতে ইচ্ছা করবে। আর একটা জিনিস আপনার ক্যাপাসিটির মধ্যে থাকলেও আপনার ইচ্ছা করবে না, অ্যাপ্রোচটাই এরকম কানে লাগবে। যার ফলে একটা ম্যাচিওর্ড পলিটিশিয়ান বা একটা ম্যাচিওর্ড দেশের থেকে আমরা কি আশা করি বা করব, যে এটাকে একটা সুষ্ঠুভাবে বসে, সবসময় যদি ধমকি চমকিতে আসে তাহলে এটা কারোর জন্য সুখকর না। আমি কিন্তু কখনো এটাকেও সাপোর্ট করছি না যদি ভারতবর্ষের কেউ সারাক্ষণ বাংলাদেশকে থ্রেট করে বা বাংলাদেশের কোনো গালিগালাজ করে বা খারাপ ভাষা ইউজ করে, উচিত না। তার কারণ হচ্ছে আমার কাছে আমি প্রতিদিন অন্তত 10টা 15টা 20টা বিভিন্ন ধরনের এই কমেন্ট বক্সে মেসেজ পাই যাতে আমার দেশকে গালমন্দ করা হয়। আমি আপনাদের সবাইকে বলছি, আপনারা ব্যক্তিকে কিছু বলতেই পারেন, কিন্তু আমার কাছে না আমার দেশ যাই হোক না কেন খুব ভালোবাসা সম্মানে আমার ভালো লাগার জায়গা। সেইখানে আমার দেশকে যদি আপনি গালিগালাজ করেন তাহলে একটা না একটা সময় গিয়ে আমিও রিয়াক্ট করতে বাধ্য হব। তো সিমিলারলি দেখবেন না, পার্সোনালি আমি আপনাদের সবাইকে বলছি, আমার ভিডিওতে আমি কখনো বাংলাদেশের সম্বন্ধে কখনো কোনো খারাপ ভাষা, কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ, কোনো বডি ল্যাঙ্গুয়েজ বা কোনো অ্যাগ্রেশন কখনো শো করি না, বাংলাদেশের কোনো মানুষের জন্য শো করি না। আমি শুধু এইটা বলি যে মুষ্টিমেয় কিছু লোক এমনভাবে ব্লাইন্ড হয়ে রয়েছে বা তাদেরকে এমনভাবে মগজ ধোলাই করে রাখা হয়েছে যার ফলে তাদের কাছে ইন্ডিয়া মাত্রই খারাপ, ইন্ডিয়া মাত্রই বাজে, ইন্ডিয়া ওদেরকে বরবাদ করছে, মানে ওই সমষ্টিগত লোকজনদের জন্য বলছে। এইটা হওয়া উচিত নয়। আমার বাংলাদেশের ভালোতে আমার ভালো মানে ইন্ডিয়ার ভালো, আবার সিমিলারলি ইন্ডিয়ার ভালোতে বাংলাদেশের ভালো। মাথায় রাখবেন, একটা গাড়ির শুধু দুটো চাকা চললেই তো গাড়িটা চলে না, গাড়ির 4টে চাকাকেই ইকুয়ালি চলতে লাগে। তো যার ফলে দুটো চাকা যেরকম চললে ডিরেকশন লেস সেটার জার্নি ডিসাইডেড হয় না। তো সিমিলারলি শুধু বাংলাদেশের ভালো হলেই ইন্ডিয়ার ভালো সেটাও যেরকম নয়, আবার শুধু ইন্ডিয়ার ভালো হলে বাংলাদেশের ভালো তাও নয়। ফলে আমার ভালোতে বাংলাদেশের ভালো, অর্থাৎ ইন্ডিয়ার ভালোতে বাংলাদেশের ভালো, আবার বাংলাদেশের ভালোতে আমারও ভালো। গণ্ডগোলটা কোথায়? গণ্ডগোল হচ্ছে বাংলাদেশের কিছু মুষ্টিমেয় মানুষ বেঁচেই আছে ইন্ডিয়া বিরোধী কিছু কমেন্ট বা স্লোগান লিখে। প্রবলেমটা হচ্ছে কিছুদিন পরে দেখবেন আপনাদের অবস্থা, আমি তাদের উদ্দেশ্যে বলছি, সবার জন্য নয়, ফলে তাদের অবস্থা দেখবেন খুব খারাপ হবে। যাই হোক, টপিকে আসি, সেটা হচ্ছে যে এই ফলে ভারতবর্ষের সঙ্গে যেহেতু কোনো কমিউনিকেশন হলো না, ভারতবর্ষ এটাকে কোনোভাবেই ভালোভাবে নিল না, এবং যার ফলে বাংলাদেশের কনসার্নটা কোথায়, যে ভাই আমার এই জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আমি যেন জল পাই। এবারে দেখুন, আজ থেকে 30 বছর আগে যে জলের চুক্তিটা হয়েছিল সেই সময় দাঁড়িয়ে ভারতবর্ষের যা পপুলেশন ছিল, ভারতবর্ষের যা কলকারখানা ছিল, ভারতবর্ষের যতটুকু যা ডেভেলপমেন্ট হয়েছিল, সেই পার্সপেক্টিভে যদি আমি দেখি তাহলে আজ ডাউন দ্য লাইন আফটার 30 ইয়ার্স মানে 30 বছর পরে কিন্তু এখন পপুলেশন বেড়েছে, রিকোয়ারমেন্ট বেড়েছে, কলকারখানা বেড়েছে, ওভারঅল দেশ আগের থেকে অনেক উন্নত হয়েছে। তো যার ফলে জলের ব্যবহার সেই অনুযায়ী বেড়েছে। তাহলে আমি বলছি ভারতবর্ষ কি দেখবে, যে যাতে আমার দিকটাও থাকে আবার সিমিলারলি আপনার দিকেও থাকে। কিন্তু আপনি যদি সারাক্ষণ ওয়ার্নিং দেন যে এতে কিন্তু এইটা হবে, ওটাতে কিন্তু এইটা হবে, আমি কিন্তু চায়নার কাছে যাব, আমি ভারতবর্ষ, যেমন ধরুন আমি আপনাকে এক্সাম্পল হিসেবে বলছি, কয়েকদিন আগে
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার খলিলুর রহমান সাহেব কিন্তু ওপেনলি বললেন অনন্তকাল ধরে আমরা ভারতবর্ষের জন্য অপেক্ষা করে থাকবো না, আমরা কিন্তু চায়নার কাছে অ্যাপ্রোচ করবো। খুব ভালো কথা, আপনি যান চায়নার কাছে, তাহলে সবটাই আপনারা চায়নার থেকে নিন, কিছু অসুবিধা হবে না। আমার এমনিতেও যদি আমাকে আপনি থাকার পর মানে বাংলাদেশ থাকার পর আমাকে এরকম একটা প্রতিবেশী থাকার পর আমাকে যদি সারাক্ষণ চিন্তা করতে হয়, আমাকে যদি দুশ্চিন্তায় থাকতে হয়, বা আমাকে যদি চারদিকে তালা লাগিয়ে রাখতে হয়, তাহলে সেরকম প্রতিবেশী থাকা বা না থাকা কি ম্যাটার করলো? কিছুই ম্যাটার করে না। ফলে বরঞ্চ তার থেকে ওপেনলি, যেমন আজকের দিনে পাকিস্তান আর ভারতবর্ষের সম্পর্ক হচ্ছে ইস্ট আর ওয়েস্ট, সাপে আর নেউলে। আমরা পাকিস্তানকে বিশ্বাস করি না, পাকিস্তানও আমাকে বিশ্বাস করে না। আমি ছোটবেলা থেকেই বড় হব এইটা দেখে বা এইটা বুঝে যে পাকিস্তান মানেই আমি বিশ্বাস করব না। আমি শত্রুর কথা বলছি না, আমি বলছি বিশ্বাস করব না। আবার পাকিস্তানেরও বড় হচ্ছে, বা যে জেনারেশন আছে তারা বড় হচ্ছে এইটা দেখে বা এইটা বুঝে যে ভারতবর্ষকে বিশ্বাস করব না। তার থেকে বরঞ্চ আমি বাংলাদেশে সেই মুষ্টিমেয় মানুষদের সমগ্র নয়, বরঞ্চ বলবো তার থেকে ওপেনলি আপনারা ভারতবর্ষের এগেনস্টে আপনারা চলে আসুন। তাতে কি হবে, আমার বুঝতে সুবিধা হবে যে পিঠ পিছে চাকুটা কোন লোকটা চালাচ্ছে বা চালাবে। আমি যদি ভাবি যে আমার মিত্র কিন্তু অ্যাকচুয়ালি পিছন থেকে চাকুটা এই চালাবে, সেটা অনেক বেশি খারাপ বা রিস্কি। তার থেকে বরঞ্চ ওপেনলি হয়ে যাক যে এ আমার দুশ্মন, আমি কাউন্টই করে নিলাম যে এই লোকগুলো হলো অ্যাজ গুড অ্যাজ পাকিস্তানি, তার থেকে বরঞ্চ এইটা ভালো। যাই হোক, এবারে ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে এই যে জানুয়ারি থেকে নিয়ে মে পর্যন্ত যে সময়ে আমার জলটা কম, সেই সময় ভারতবর্ষের কাছেও জল কম। এবারে ভারতবর্ষ যেটা করেছে সেটা হচ্ছে ফরাক্কা ব্যারেজের কাছে আরও কিছু ক্যানাল করার ফলে সেই জলটাকে ডাইরেক্ট করে দেওয়া হয়েছে, এবং ডাইরেকশন দিয়ে সেই জলটাকে আমাদের হুগলি নদীর সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে। কারণ কি, আমাদের হুগলি নদীতেও নাব্যতা রাখতে হবে, যেহেতু নাব্যতা না থাকলে আমার জাহাজগুলো ঢুকতে পারবে না, এবং আজকের দিনে দেখুন নাব্যতা নেই। এবং এটা নিয়ে কিন্তু এখন বিজেপির গভর্নমেন্ট আছে, কিন্তু টিএমসির গভর্নমেন্টও কিন্তু একই জিনিস নিয়ে অবজেকশন জানিয়েছিল, এবং এটাই ক্যাটাগরিক্যালি বলা হয়েছিল যে তারও আগে মানে যখন সিপিএম এর গভর্নমেন্ট ছিল তখনও কিন্তু ঠিক আছে জ্যোতি বসু ওটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন, কিন্তু ওই সময় এরকম হয়নি যে এইচডি দেবেগৌড়া জ্যোতি বসুর সঙ্গে বিরাট কোনো ইন্টিমেসি রেখে বা বিরাট কোনো আন্ডারস্ট্যান্ডিং রেখে তার পরামর্শ নিয়ে তবে সেই ভাগ বাটোয়ারাগুলো করেছিলেন বা সেই ক্যালকুলেশনগুলো করেছিলেন। ইট ওয়াজ এ গুড জেস্টার বাই মিস্টার জ্যোতি বসু, যে উনি বলেছিলেন ঠিক আছে যেটা হয়ে গেছে কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা আজকের দিনে 30 বছর পরে সেই জিনিসটাকে এক্স্যাক্টলি মেনটেন করা মুশকিল। এবার সেক্ষেত্রে আমি যদি এই যে সামনের দেশটার সুবিধা কী আছে সেটা যদি না বুঝি তাহলে প্রবলেম। আবার গন্ডগোল আর একটা কোথায় হলো, $1 বিলিয়ন দিয়ে আমি তিস্তা অববাহিকা যেটা, সেইখানে আমি কাকে নিয়ে আসছি না, আমি চায়নাকে নিয়ে আসছি। এবার চায়না যখনই সে এসে বসবে, বাই ডিফল্ট অফ দেয়ার নেচার, তারা কিন্তু ওইখানে একটা পুরো ইন্টেলিজেন্স একটা ঘাঁটি বসিয়ে দেবে। উপরে বলা হবে উনি এই মানুষটা হচ্ছে ইঞ্জিনিয়ার, এই মানুষটা অমুক, এই মানুষটা তমুক। অ্যাকচুয়ালি এরা সব হচ্ছে নজরদারির কাজ করবে, প্লাস চায়না ওখানে ইকুইপমেন্ট বসাবে। যে মুহূর্তে ইকুইপমেন্ট বসাবে সেই মুহূর্তে পুরো নর্থ ইস্ট চলে আসবে নজরদারির আন্ডারে। এবার আপনারা অনেকে বলতেই পারেন এখন কি নজরদারির আন্ডারে নেই? অবশ্যই আছে। চায়নার কাছে যতগুলো স্যাটেলাইট আছে তা দিয়ে আমি খুব ব্যক্তিগতভাবে জানি বলে বলছি, ইভেন আমি যদি রাস্তা দিয়ে চলাফেরা করি তাহলে আমার স্যান্ডেলটার রংটা কি সেটাও কিন্তু চায়নার স্যাটেলাইটে ধরা পড়ে বা পড়বে। ইনফ্যাক্ট পায়ে কারোর আঁচড় লেগে আছে কিনা সেটাও কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার হাই রেজলিউশন পিকচার আসে। সেম জিনিসটা কিন্তু ইন্ডিয়ার কাছেও আছে। ভাববেন না যে ইন্ডিয়া কোথাও কমজোর বা ইন্ডিয়ার কাছে নেই, ইন্ডিয়ার কাছেও ঠিক ওই ক্যাটাগরি স্যাটেলাইট আছে। বিশ্বের বেশ কয়েকটি অন্তত 6-7টি দেশের কাছে এই ক্যাটাগরি স্যাটেলাইট আছে। কিন্তু আমি জেনে বুঝে জানা অবস্থাতে চায়নার মতন একটা ট্রাস্ট করতে পারি না এরকম একটা দেশকে আমি যদি নিয়ে আসি, সেটা কেউই মেনে নেবে না। আজকের দিনে বাংলাদেশের গায়ের পাশে যদি আমি যার সঙ্গে বাংলাদেশের সেই সখ্যতা নেই বা আন্ডারস্ট্যান্ডিং নেই তাকে যদি নিয়ে এসে বসাই, তাহলে কি বাংলাদেশ মেনে নেবে? নিশ্চয়ই মেনে নেবে না। তো সেটা ইন্ডিয়ার জন্য প্রবলেম। তাহলে আপনি যখন ক্ষেত্র বিশেষে আপনি আমার থেকে জল চাইবেন বিভিন্ন ধরনের, এই ধরুন হাই স্পিড ডিজেল টানা এখনও দেওয়া হচ্ছে বাংলাদেশের অনুরোধে, এবং সেই সময় এই যে খলিলুর রহমান সাহেব বললেন যে আমরা আদি অনন্তকাল ধরে ইন্ডিয়ার উপর ভরসা করি না, বা মানে আমি বলছি ওয়েট করতে পারি না। তাহলে যে ভদ্রলোক এই কথাটা বলছেন সেই একই ভদ্রলোকের মুখ দিয়ে কিন্তু আবার এটাও আসছে যে আমাদের কিন্তু এই যে মার্চ মাস থেকে আগামী 4 মাসের জন্য, অর্থাৎ মার্চ এপ্রিল মে জুন 4 মাসের জন্য যা হাই স্পিড ডিজেলের কোটা আছে তার উপরে আরও 40,000 মেট্রিক টন হাই স্পিড ডিজেল দেবেন। একই ভদ্রলোক একই মুখ দিয়ে বাংলাদেশের জন্য একটা জিনিস চাইছেন, আর সেই ভদ্রলোক একই মুখ দিয়ে ইন্ডিয়াকে একটা ওয়ার্ন করছেন যে যদি এটা না হয় তাহলে কিন্তু ভাই এটা হবে, আর তা না হলে কিন্তু আমি চায়নার থেকে নিয়ে আসবো। তাহলে দাদা চায়নার কাছে যান না, পুরোটাই নিন, হাই স্পিড ডিজেলও চায়নার থেকে নিন না। এক ভদ্রলোক আমাকে বাংলাদেশের একজন দর্শক বা শ্রোতা লিখেছিলেন, ফ্রিতে দিচ্ছেন, পয়সা দিয়ে তবে নিচ্ছেন। একদম ঠিক কথা দাদা, পয়সা দিয়ে নিচ্ছি। আপনি ফেলে দেখুন না পয়সাটা মার্কেটে দিয়ে দেখুন কোন দেশ দেয় আপনাকে। ঘুরে তো এলেন,
2 মাস ধরে তো এই আপনার খলিলুর রহমান সাহেব তো বেসিক্যালি আমেরিকান সিটিজেনশিপ হোল্ডার, এবং আমি অবাক হব না যদি তদন্ত করা হয় এবং এই ভদ্রলোক যদি আমেরিকার ডিপ স্টেটের লোক হন। আমি অবাক হব না, ইনি ডিপ স্টেটের লোক আছেন। ইনি কিছুদিন আগে পর্যন্ত মোহাম্মদ ইউনূসের রাজত্বে উনি ছিলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। এমন কি হলো যে ওনাকে পররাষ্ট্রমন্ত্রকে বসানো হলো, এবং আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকার সঙ্গে এই যে জাহাজ চুক্তি যেটা হলো, মানে জাহাজ পোর্ট করতে পারবে, এটা তো ওনার এজেন্ডার মধ্যে ছিল, এটা ওনার কেয়ারের মধ্যে ছিল, উনি তো করে এবং সাকসেসফুলি ওটা উনি করেছেন। হি ওয়াজ ভেরি হ্যাপি। তো আপনারা নিজেরাই জানেন না যে আপনার দেশের কোন লোক আপনার বাংলাদেশকে ভালোবাসে আর কোন লোক বাংলাদেশকে চাকু চালিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে আপনারই দেশের সরকারে বসে। তো যাই হোক, ফলে আমি যদি এইটা দেখি যে চায়না এসে বসছে আমার এই প্রতিবেশীর কারণে, তাহলে আমি নিশ্চয়ই তার প্রতি সখ্যতা রাখবো না বা তার প্রতি আমি কোনো ভালোবাসা রাখবো না। তো যাই হোক, এবারে বাংলাদেশের থেকে কিছু লোক এ করেছিল যে চিকেন স্নেক, তারপরে শিলিগুড়ি করিডর, তারপরে আপনার 7 সিস্টার্স নিয়ে নেওয়া হবে। এতগুলো যখন কথাবার্তা আসছে, তখন কি আর কেউ কাউকে বিশ্বাস করবে? কখনোই তখন আর বিশ্বাস করবে না। তো যার ফলে এখন বিশ্বাসের জায়গাটা অনেকটাই এরমভাবে নড়ে আসছে। আর বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের একটা, এখন তো বিজেপির গভর্নমেন্ট এসে গেছে, যার ফলে আগের গভর্নমেন্টের চাইতে এখনের গভর্নমেন্ট কিন্তু অনেক বেশি কনস্ট্রাকটিভ। তারা কিন্তু অলরেডি তাদের মতন করে খুব ফাস্ট কিন্তু কাজ শুরু করে দিয়েছে, এবং তারা কিন্তু কোনো জিনিস ফেলে রাখছে না। যার ফলে আজকের দিনে বর্তমান সরকারের প্রধান যিনি আছেন অর্থাৎ শুভেন্দু অধিকারীর সঙ্গে কিন্তু কথাবার্তা বলে তার কনসার্ন নিয়ে তবেই কিন্তু এই যে কোনো চুক্তি, সেটা গঙ্গা চুক্তি হোক না কেন, মানে গঙ্গার জল বন্টন চুক্তি হোক না কেন, বা ভবিষ্যতে যদি কোনোদিন ইভেন তিস্তার জল চুক্তিও যদি আদৌ কোনোদিন ভারতবর্ষের সঙ্গে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওনার কনসার্ন বা পশ্চিমবঙ্গের কনসার্নও নিতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু অলরেডি শুভেন্দু অধিকারী বলে রেখে দিয়েছেন যে আমার কাছে এমনিতেই জলের শর্টেজ আছে, তাহলে জলের শর্টেজ যখন আছে তখন আমি কি করে এটাকে আর ওভারফ্লো হতে দিই বা সেই জলটাকে আমি ওই দিকে চলে যেতে দিই। ফলে পশ্চিমবঙ্গকেও তো কৃষিকাজ করে খেতে হবে। আজকের দিনে ধরুন তিস্তা চুক্তির কথা যদি বলি আমি, তাহলে শিলিগুড়ি জলপাইগুড়ি অঞ্চলে বহু কৃষক ভাইয়েরা রয়েছেন যারা এই তিস্তার জলের উপর ডিপেন্ড করে রয়েছে। আমি যদি ওখান থেকে জলটাকে সরিয়ে দিই, তাহলে ওনারাই বা চাষবাস কী করবেন আর ওনারাই বা বেঁচে থাকবেন কী করে? তো সেটা এখনের ক্ষেত্রে বাংলাদেশকেও যেরকম ইন্ডিয়ার সঙ্গে বসতে হবে, এবং সেই মিটিংয়ে বা তার আগে হয়তো বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে আমাদের স্টেট গভর্নমেন্টেরও মিটিং হবে, এবং সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী বা পশ্চিমবঙ্গ সরকারেরও তাদেরকে অনুমতি নিতে হবে বা তাদের থেকে কথাবার্তা বলে তাদের কনসার্ন নিতে হবে যে হ্যাঁ ঠিক আছে, এতটা জল পর্যন্ত দেওয়া যেতে পারে। কাজেই এখনের চুক্তিতে কিন্তু বাংলাদেশ যদি এরকমভাবে একটা ওয়ার্নিং দিতে থাকে যে এটা যেরকমভাবে বলছি এটা যদি না হয় তাহলে কিন্তু আর মানে এটা হবে না বা ওটা করবো না, সেটা মনে হয় একটা ম্যাচিওরড দেশের সেটা কিন্তু লক্ষ্য হওয়া উচিত না। আর আরেকটা জিনিস যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের নিজেদের সরকারের মধ্যে কিন্তু একটা ইফস অ্যান্ড বাটস চলে এসেছে। তার কারণ হচ্ছে, আমি জাস্ট বুঝিয়ে বলার জন্য বলছি, আজকের দিনে বাংলাদেশের জামাতে ইসলামী তারা কিন্তু আজকের দিনে 68টা সিট পেয়েছে, এবং 68টার মধ্যে যদি খেয়াল করেন 51টা সিটই কিন্তু পশ্চিমবঙ্গের বর্ডারের উপর রয়েছে। যার ফলে আজকের দিনে তারেক রহমান সরকার যদি ভারতবর্ষের রিকোয়েস্ট যদি দেখেন বা অনার করেন, তাহলে কিন্তু এই জামাতে ইসলামী কিন্তু বিএনপিকে দোষ দেবে যে এরা ভারতের আইদার তাবেদার, নয় ভারতের পক্ষ নিয়ে চলছে, বা এরা পয়সা খেয়ে নিজেদেরকে বা দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। সেটাও কিন্তু বিএনপি সরকারের কিন্তু মাথায় রয়েছে, এবং যার ফলে দাঁড়িয়ে বিএনপি সরকার এমন কিছু এখন আর করতে পারছে না বা পারবে না যেটাতে জামাতে ইসলামী বা তাদের যারা সাপোর্টার আছেন তারা কখনোই এই ট্যাগটা না গায়ে লাগিয়ে দেন যে এরাও বেসিক্যালি এই আওয়ামী লীগের মতন, এরাও ভারতের কাছে বিক্রি হয়ে রয়েছে, বা এরাও ভারতের কমান্ড স্বীকার করে নিয়েছে, বা ভারতের কেনা গোলাম টাইপের হয়ে গেছে। কাজেই বিএনপি সরকারকে আজকের দিনে দাঁড়িয়ে ওপেনলি বা ওপেন ফোরামে ভারতকে গালমন্দ করতে হবে, ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে হবে। এটা কিন্তু বাংলাদেশে বিএনপি সরকারকে বেঁচে থাকতে গেলে বা তাদেরকে প্রেজেন্ট কন্ডিশনে থাকতে গেলে বা তাদেরকে বাংলাদেশের এই প্রেজেন্ট কন্ডিশনে তাদেরকে টিকে থাকতে গেলে কিন্তু এই পলিসিটা নেওয়া ছাড়া উপায় নেই। যার ফলে তারাও কিন্তু জেনে বুঝে এই ভারতবর্ষের এগেনস্টে বিভিন্ন রকমের কমেন্ট করছেন, কিন্তু এটা করতে গিয়ে গন্ডগোল যেটা হচ্ছে সেটা কিন্তু ওভারঅল রিলেশনশিপটা খারাপ হয়ে যাচ্ছে। এই জন্যই বলা হয় না যে ধরুন আপনার বাড়িতে একটি বাচ্চার যদি কোনো শরীর খারাপ হয় তাহলে নিশ্চয়ই আপনি গাইনোকোলজিস্টের কাছে নিয়ে যান না, আর বাড়িতে যদি কোনো হাড়ের কোনো সমস্যা থাকে বা আপনার যদি এই টাইপের কোনো সমস্যা হয় তাহলে নিশ্চয়ই আপনি এমডি ফিজিশিয়ানের কাছে যাবেন না, তাহলে আপনি একজন অর্থোপেডিশিয়ানের কাছে যাবেন। যার ফলে গত ধরুন 17-18 বছর ধরে যে ভদ্রলোক পলিটিক্সে ছিলেনই না, যার কাছে কোনো আইডিয়াই নেই, আমাদের পশ্চিমবঙ্গের যুবরাজের মতন, যিনি বেসিক্যালি খাম্বা সামথিং বলে পরিচিত এবং যে কাটমানির জন্য বিখ্যাত এবং যে 10% নামে যার নামের সঙ্গে জুড়ে গেছে,
তাকে যদি হঠাৎ করে আজকে 17-18 বছর পরে যার সঙ্গে পলিটিক্সের কোনো টাচই ছিল না তাকে যদি নিয়ে এসে আপনি সরকারে বসান, তাহলে এই ধরনের পারফরমেন্স আসবে, এটা আসতে বাধ্য। তার কারণ হচ্ছে যে মানুষটা পলিটিক্সে নেই, হঠাৎ করে আমাকে যদি পলিটিক্সে নিয়ে আসা হয় এবং আমাকে যদি কিং করে দেওয়া হয়, তাহলে কি আমার সামলানোর ক্ষমতা থাকবে? তো বাংলাদেশের অবস্থা এখন তাই হয়েছে। আর এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে কোথায় থাকবো, কোথায় কতটা বলবো, বা কাদের সঙ্গে মানে সবভাবে যে মিলিয়ে চলবো সেটার ব্যালেন্সিং হচ্ছে না, যার ফলে কখনো খুব চায়নার ক্লোজ চলে যাওয়া হচ্ছে, যার ফলে ওই তিস্তা চুক্তির জন্য $1 বিলিয়ন পাবো দেখে চায়নার কাছে চলে যাচ্ছি, আর তারপরে আবার এই কক্সবাজার চট্টগ্রাম এই অঞ্চলে বা মাতারবাড়ি অঞ্চলে তখন এই ইউএসএকে অ্যালাউ করছি যে ভাই তোমরা তোমাদের জাহাজপত্র এখানে রাখতেই পারো, সে বিভিন্ন নাম দিয়ে রাখো যে সার্ভিসিং, রিফুয়েলিং, কি বলে ফুডিং, এইসবের জন্য তুমি রাখো। কিন্তু এইটা বলার ফলে ইন্ডিয়ার যত না ক্ষতি, তার থেকে প্রথম ক্ষতি বা লার্জ স্কেলে যদি রিস্ক থাকে তাহলে সেটা প্রথম আসবে কিন্তু চায়নার নাম। ফলে যখন আমার তিস্তা চুক্তির প্রয়োজন তখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে চায়নার কাছে, যেই আমার এখান থেকেও কিছু $2-3 বিলিয়ন যদি আমেরিকার থেকে পাওয়া যায় তখন আমি আমেরিকাকে বলবো তোমার যুদ্ধ জাহাজগুলো এখানে রাখো, তখন চায়নার ক্ষতি হলে মরুক যাক, চায়না মরুক। তো এই যে টাইম টু টাইম যদি থালার বেগুন হন, তাহলে বাংলাদেশের কোনো ক্রেডেন্সিয়াল ওই কারণেই তৈরি হচ্ছে না, আজকের দিনে রেপুটেশন ওই কারণে এই অবস্থা। আর বাংলাদেশের কিছু লোক এরকম অবস্থা, তারা এতটাই ব্লাইন্ড হয়ে রয়েছে বা তাদের মগজে এতটাই কিছু ঢুকছে না যে যার ফলে তাদের কাছে একটাই এজেন্ডা, ইন্ডিয়াকে গালমন্দ করো, ইন্ডিয়ার জন্য কিছু চোখা চোখা অ্যাডজেক্টিভ দাও, আর আমরা কি বলে বাংলাদেশকে শোষণ করছি। আরে বাংলাদেশকে যদি শোষণই করতাম, বাংলাদেশে আছে এটা কি যে শোষণ করব? কি আছে বাংলাদেশে? ধার বাকিতে তো পুরো দেশটাই চলছে। আজকের দিনে এই যে 14টা বোয়িং কেনা হবে সেটার টাকাও তো ধার, সেই টাকাতেও নেই। এই যে 34,500 কোটি টাকা যেটা করা হবে বাংলাদেশ বা পদ্মা প্রজেক্টের জন্য খরচা করা হবে, এটার কাছে বাংলাদেশের কাছে টাকা কই? বাংলাদেশের জিডিপি কতটুকু? বাংলাদেশের ইকোনমিটা কতটুকু? আজকে আমরা কোথায় $4.15 ট্রিলিয়ন বসে আছি, আর বাংলাদেশের ইকোনমি হচ্ছে হার্ডলি $400-450 বিলিয়ন। তা আমি ওর থেকে ভাই কত গুণ বেশি, এবার আপনি বলুন। তো যার ফলে আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশ আর ইন্ডিয়ার কোনো কম্পারিজনই হয় না। যেরকম চায়না আর ইন্ডিয়ার কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখি, আমি কোনো রাগঢাক না করেই বলছি, কোনো কম্পারিজন হয় না। চায়না আলাদা জায়গায়, আমরা আলাদা জায়গায়, আমাদের এখনও অনেকটা সময় লাগবে ওই জায়গাটায় গিয়ে পৌঁছাবে। লেটস অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট। আমি ভালোবাসি আমার দেশকে, আমি আমার দেশকে সম্মান করি মানেই আমি সব দেশের চাইতে উপরে চলে গেলাম তা নয়। যেটা ফ্যাক্ট যে চায়না আমার চাইতে টেকনোলজিতে, চায়না আমার চাইতে কোনো ডিফেন্সে সবভাবে এগিয়ে রয়েছে, কাজে আমাকে ওই জায়গাটায় আস্তে আস্তে পৌঁছাতে হবে। তো সিমিলারলি সেই একই চোখে যদি আমি দেখি, তাহলে বাংলাদেশকে ধীরে ধীরে একটা টাইম ফ্রেম নিয়ে তাকে ইন্ডিয়ার মতন একটা জায়গায় আসতে হবে। তাতে তো ইন্ডিয়ার কোঅপারেশন যদি পাওয়া যায় তাতে খারাপ কি, অসুবিধার কি আছে? তার মানে কি আমার ইন্ডিয়া শত্রু? একদমই নয়। বারবার বলছি যে আমার ভালো তখনই যখন আপনার ভালো, মানে আমার প্রতিবেশী আমার ঠিক এক্স্যাক্টলি আমার প্রতিবেশীর ঘরে, আমি আমার এক্সপিরিয়েন্স বলছি, আমার ঠিক পাশের প্রতিবেশীর ঘরে প্রায় রোজই রাত্রিবেলা ঝগড়া লাগে। তো ঝগড়া যখন লাগে আমরা দরজা জানলা বন্ধ করে দিই, যার ফলে কোনো অঘটনও যদি ঘটে তাহলেও আমরা কেউ গিয়ে বোধহয় সেখানে গিয়ে কাউকে বাঁচাতে যাব না। তো আমার প্রতিবেশী যদি এইরকম ডিস্টার্বিং এলিমেন্ট হয়, তাহলে আমরা কি করবো? নিজেদের কাছেই রেখে দেবো, আমরা তখন আর পা বাড়াবো না। তো বাংলাদেশের অবস্থা আগামী দিনে সেই একই হতে যাবে। যার ফলে আগামী দিনে বাংলাদেশ যে কি করবে সেটা নিয়ে বাংলাদেশকে ভাবতে হবে। কিন্তু এই রকম যদি অবস্থা হয় এবং যদি ওয়ার্নিং দিয়ে যদি কোনো চুক্তি করতে হয়, তাহলে আমার মনে হয় সেই চুক্তি কিন্তু আগামী দিনে মুশকিল আছে। এবং আরেকটা খুব ইম্পর্ট্যান্ট একটা খবর জাস্ট দুদিন হলো মার্কেটে এসছে, মানে আমি বলছি অলরেডি এটা ওপেন হয়ে রয়েছে, মানে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতেও পাবেন। সেটা হচ্ছে বাংলাদেশের মিলিটারিদের সঙ্গে পাকিস্তানের মিলিটারি একটা যোগাযোগ অলরেডি আগে থেকেই তৈরি হয়ে রয়েছে। কিন্তু সেক্ষেত্রে কিছু একটা চায়নার থেকে কিছু যুদ্ধ বিমান কেনার ব্যাপারে গল্প চলছে বা কথাবার্তা চলছে, সেটা আমেরিকারও হতে পারে, এটা এখনো ফাইনালাইজ হয়নি। আইদার চাইনিজ কোনো যুদ্ধ বিমান বা আমেরিকান কোনো যুদ্ধ বিমান কেনা হবে। কিন্তু যাই হোক না কেন, সেটা কেনার আগেই অলরেডি স্পেয়ার পার্টস যেগুলো তার আদান প্রদান নিয়ে একটা ঠিক এক্স্যাক্টলি চুক্তি বলবো না, কিন্তু খানিকটা এগিয়ে যাওয়া হয়েছে। তার ইভেন পাইলটদের ট্রেনিং দেওয়ার ব্যাপারে অনেকটা মানে প্রিপারেশন এগিয়ে নেওয়া হয়েছে। তো যখন আপনি কখনো পাকিস্তানের দিকে এগোচ্ছেন, কখনো চায়নার দিকে এগোচ্ছেন, কখনো আপনি আমেরিকার হয়ে থাকছেন, ফলে আপনি তো মানে সার্বজনীন হয়ে রয়েছেন। তো সার্বজনীন যখন হয়েছেন তখন তো আপনার সেই ক্রেডেন্সিয়াল তখন আর থাকবে না। ফলে আগামী দিনে এটা মেনে নিয়েই চলতে হবে যে ইন্ডিয়া তার আসল যে তার রিকোয়ারমেন্ট আছে সেটাকে আগে কমপ্লিট করবে, তারপরে যতটুকু যা লেফট ওভার থাকবে সেটা অবশ্যই বাংলাদেশকে দেবে। পার্সোনালিও যদি দেখা যায়, ইভেন দেশ হিসেবেও দেখা যায় যদি, তাহলে ভারতবর্ষ যতটা ম্যাচিউরিটি রাখে বা যে পরিমাণ আজকের দিনে সারা বিশ্বে তার একটা গুডউইল আছে, ভারতবর্ষ কখনোই কারোর এইভাবে জল আটকায়নি, আটকাবেও না। আজকে পাকিস্তানের ক্ষেত্রে সিন্ধু জল চুক্তিটা রদ হয়েছে, তার কিছু স্পেসিফিক রিজন আছে, আমি আর সেটাতে যাচ্ছি না। কিন্তু আগামী দিনে বাংলাদেশের সঙ্গে এই গঙ্গার জল চুক্তি অবশ্যই হবে, না হওয়ার কিছু নেই।
কিন্তু আপনি যদি বলেন বা বাংলাদেশ যদি বলেন যে আমি কন্ডিশন দিচ্ছি, সেই কন্ডিশনে কখনো হবে না, মানে গন আর দোজ ডেজ, কাজে সেইটা হবে না। বরঞ্চ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল কমিউনিকেশন বা মিউচুয়াল কনভারসেশন, মিটিং পত্রের মধ্যে দিয়ে যেটা বেস্ট পসিবল হবে আগামী দিনে ভারতবর্ষ সেটাতেই যাবে। তা আপাতত এইটা নিয়ে ডিসকাস করার ছিল। যার যা ওপিনিয়ন আছে কমেন্ট বক্সে প্লিজ কনস্ট্রাকটিভ ওপিনিয়ন রাখবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন, নমস্কার।